নমস্কার। আজকে আমরা শুরু করছি বংশগতি অফ চ্যাপ্টারে পার্ট টু ক্লাস শুরু করছি আমরা। অর্থাৎ আমরা এর আগের দিন যে ক্লাস করেছিলাম পার্ট ওয়ান, সেখানে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আমরা স্টার্ট করছি। ওকে, তো আমরা মূলত এর আগের দিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ বংশগতি অধ্যায় পড়তে গেলে, বুঝতে গেলে কয়েকটা সংজ্ঞা আমাদেরকে খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে, ভালো করে বুঝতে হবে। আমরা তার মধ্যেই ছিলাম। তো এর গতকাল আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কয়েকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল অ্যালিল ছিল, বৈশিষ্ট্য ছিল, আর বংশগতি জনক ছিল, লোকাস ছিল। এই চারটে বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তীতে যাব এবং তার পরবর্তীতে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই চলে আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক সংকর জনন। এক সংকর জনন আর দ্বিসংকর জনন। ঠিক আছে, এক সংকর জনন এবং দ্বিসংকর জনন খুবই গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় এবং পরীক্ষাতেও থাকেও। সংজ্ঞা লিখো উদাহরণ যে এক সংকর জনন কাকে বলে এবং দ্বিসংকর জনন কাকে বলে। এক সংকর জনন হচ্ছে, আমাদেরকে মাথায় রাখতে হবে, জনন অর্থাৎ রিপ্রোডাকশন দুটো একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে হয়। ঠিক আছে, একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে। যেমন আমরা যদি মানুষ বলি, হোমোসেপিয়েন্স আমাদের প্রজাতি সেপিয়েন্স। ঠিক আছে, তো এটা মানুষ এবং দুটো বিপরীত লিঙ্গের জীবের মধ্যে, যেমন পুরুষ এবং মহিলা। ঠিক আছে, তো এবার এই যে যখন জননটা আমরা সম্পন্ন করব, এবার আমরা এর আগের দিন বলেছিলাম যে মেন্ডেল তার যে পরীক্ষা করেছিল, তার পরীক্ষার মধ্যে মোটর গাছ নিয়ে তিনি মূলত পরীক্ষা করেছিলেন এবং মোটর গাছের অনেকগুলো বৈশিষ্ট্যকে নিয়ে তিনি লিপিবদ্ধ করেছিলেন তার পরীক্ষার ফলাফলগুলো। যেমন মোটর গাছটা লম্বা না বেটে। ঠিক আছে, আমি সেই বৈশিষ্ট্যগুলো এখন নোট ডাউন করছি। মোটর গাছের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম। যেমন লম্বা, এটাকে আমরা বড় হাতে টি ধরেছিলাম, ও বেটেকে কি ধরেছিলাম, স্মল টি। এটা একটা বৈশিষ্ট্য হলো। এটা হচ্ছে আর 2 নম্বর একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে গাছের আকৃতি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি মোটর গাছের বৈশিষ্ট্য। মোটর গাছের বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে গাছের আকৃতি। এটা হলো 1 নম্বর দিক, অর্থাৎ গাছটা লম্বা না বেটে। আর দ্বিতীয়ত হচ্ছে ধরা যাক যে ফলের আকার, অর্থাৎ গাছ থেকে আমি যে ফলটা পেলাম, ফলের আকার বা বীজের আকার। তো আমরা বলেছিলাম যে মোটর গাছের বীজগুলো 2 রকমের হয়ে থাকে। একটা এরকম গোল হতে পারে, মানে সুন্দর পরিপুষ্ট একটা বীজ, গোল। আরেকটা হচ্ছে কুঞ্চিত হতে পারে, অর্থাৎ মানে বীজটা অতটা পুষ্ট নয়, কুঞ্চিত বীজ। তো তাহলে একটাকে আমরা বলতে পারি গোল, আর 2 নম্বর বৈশিষ্ট্যটাকে বলতে পারি কুঞ্চিত। এগুলো কি হচ্ছে, একটা অ্যালিল, এক জোড়া করে অ্যালিল। আমরা এর আগের দিনও বলেছিলাম অ্যালিল, যেমন মোটা লম্বার বিপরীতধর্মী অ্যালিল হচ্ছে বেটে, গোলের বিপরীতধর্মী অ্যালিল হচ্ছে কুঞ্চিত। এটা হচ্ছে এক জোড়া করে অ্যালিল। এখন লম্বাকে আমরা বড় টি, বেটেকে আমরা ছোট টি দিয়ে ধরেছি। তেমনি গোলকে আমরা কি ধরবো, গোলকে ইংরেজি করলে রাউন্ড, ROUND,
রাউন্ডের ক্যাপিটাল আর, আর কুঞ্চিতটাকে আমরা বলেছি এটা হচ্ছে স্মলটাকে নিয়ে ধরা হয়, এটাকে আমরা ধরবো স্মল আর। হলো। এরকম আরও অনেক বৈশিষ্ট্য আছে, যেমন ফুলের রং আছে, ফুলটা কোথায় অবস্থান করে, শীর্ষে করে না কক্ষে করে, এরকম অনেক রকম বৈশিষ্ট্য আছে। তো 7খানা বৈশিষ্ট্য তিনি অবজার্ভ করেছিলেন, আমরা পরবর্তীতে পড়বো সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো কী কী। তো আমি এখন যাচ্ছি না, আমরা বোঝানোর সুবিধার্থে এই এক সংকর জনন এবং দ্বিসংকর জনন বোঝার সুবিধার্থে আমি দুটো বৈশিষ্ট্যকে আমি ধরলাম। একটা হচ্ছে গাছের আকৃতি লম্বা বেটে এবং বীজের আকার গোল কুঞ্চিত। এখন আমরা যখন জনন সম্পন্ন করব, ঠিক আছে, তো জনন যখন সম্পন্ন করব আমাকে দুটো মোটর গাছ লাগবে, তাই তো? একটা পুরুষ মোটর গাছ, একটা স্ত্রী মোটর গাছ। যদিও বলে রাখি মোটর গাছ কিন্তু একটা উভলিঙ্গ উদ্ভিদ, অর্থাৎ উভলিঙ্গ বলতে একটা মোটর গাছের মধ্যে পুংকেশর চক্রও আছে, আবার স্ত্রী গর্ভকেশর চক্রও আছে, অর্থাৎ পুংস্তবকও আছে, স্ত্রী স্তবকও আছে, অর্থাৎ এরা কিন্তু স্বপরাগযোগ ঘটায়। স্বপরাগযোগ আমরা ইতর পরাগযোগ পড়েছি এর আগে, এরা কিন্তু স্বপরাগযোগ ঘটায়। কিন্তু মেন্ডেল কিন্তু স্বপরাগযোগ করিয়েছিলেন না, তিনি ইতর পরাগযোগ করিয়েছিলেন, ঠিক আছে? কিরকম? যাই হোক, আমি সেটা পরে আসছি। এবার অর্থাৎ মুদ্রা কথা যেটা হলো যে যখন আমরা জনন সম্পন্ন করব, এই যে জনন সম্পন্ন করব, সে এক হোক বা দ্বি হোক, সেক্ষেত্রে দুটো কিন্তু মোটর গাছ আমার দরকার। একটা পুং মোটর গাছ, একটা স্ত্রী মোটর গাছ, আর দুটো উদ্ভিদের দরকার, এক কথায় দুটো উদ্ভিদের দরকার। এখন এবার দুটো উদ্ভিদ যে আমি বিবেচনা করব, দুটো উদ্ভিদের ওদের বৈশিষ্ট্যগুলোকে আমি ধরবো, ঠিক আছে? যেমন ধরা যাক আমি একটা মোটর গাছ নিলাম, এই মোটর গাছটা হচ্ছে লম্বা, আর আরেকটা মোটর গাছ নিলাম, এটা হচ্ছে বেটে, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা স্মল টি। অর্থাৎ এখন এদের মধ্যে আমি জনন সম্পন্ন করাচ্ছি। এই যে জনন সম্পন্ন করার ক্রস দিয়ে লেখা হয়, একটা লম্বা মোটর গাছের সঙ্গে একটা বেটে মোটর গাছের আমি কিন্তু জনন সম্পন্ন করাচ্ছি। তাহলে এখানে আমি কজোড়া বৈশিষ্ট্য নিলাম? এক জোড়া বৈশিষ্ট্য। এখানে আমি কজোড়া বৈশিষ্ট্য নিয়েছি? এক জোড়া বৈশিষ্ট্যকে আমি গ্রহণ করেছি। এক জোড়া বলতে কি কি? এক লম্বা, একটা বেটে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এক জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে যদি আমি দুটো উদ্ভিদের মধ্যে জনন সম্পন্ন করাই, তখন সেই জননটাকে বলা হয় কি? এক সংকর জনন। বোঝা গেল? একই প্রজাতিভুক্ত, অর্থাৎ একই প্রজাতিভুক্ত, এই নয় যে আলাদা আলাদা প্রজাতি, একটা মোটর গাছ নিচ্ছি তো একটা আম গাছ নিচ্ছি, এরকম হলে কিন্তু জনন সম্পন্ন হবে না। একই প্রজাতিভুক্ত, অর্থাৎ যদি মোটর গাছ নিই তাহলে দুটো মোটর গাছই নিতে হবে আমাকে, মোটর গাছের সঙ্গে অন্য গাছ বা অন্য উদ্ভিদ নিলে কিন্তু হবে না। একই প্রজাতিভুক্ত দুটো মোটর গাছের মধ্যে যদি এক জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে আমি যদি জনন সম্পন্ন করি, তখন সেটাকে আমরা বলবো এক সংকর জনন। বোঝা গেল? এখানে এক জোড়া বৈশিষ্ট্য কি কি? একটা লম্বা, একটা বেটে। ক্লিয়ার হলো? এবার দ্বি সংকর জনন। আমি এখানেও দুটো গাছ নিয়েছি, একটা লম্বা মোটর গাছ যার ফলটা ধরে নিচ্ছি যে গোল, এটা ফল আমি বোঝানোর জন্য আঁকলাম, এর ফলটা হচ্ছে কি গোল। আর একটা বেটে মোটর গাছ, এর ফলটা কিন্তু হচ্ছে কুঞ্চিত, এই যে, অর্থাৎ এ হচ্ছে লম্বা আর এর ফলটা হচ্ছে গোল, আর এ হচ্ছে বেটে আর ফলটা হচ্ছে কি কুঞ্চিত। বুঝা গেল? তাহলে এখানে কজোড়া বৈশিষ্ট্য হলো? লম্বা টি, বেটে স্মল টি, গোল স্মল ক্যাপিটাল আর, কুঞ্চিত স্মল আর। তাহলে এখানে কজোড়া বৈশিষ্ট্য হলো? দুই জোড়া বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে যদি আমি
একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে, এই যে দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে যদি আমি জনন সম্পন্ন করাই, তখন সেই জননটাকে আমরা বলবো কি দ্বিসংকর জনন। বোঝা গেল? ক্লিয়ার তো? নেক্সটে চলে আসছি আমি। এবার চলে আসছি সংকরায়ন। ছয় নম্বর পয়েন্টে 7 থেকে চলে আসছি আমি। সংকরায়ন, হাইব্রিডাইজেশন। সংকরায়ন কি? এই যে একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে আমি যে জনন সম্পন্ন করাচ্ছি, সে এক জোড়া বৈশিষ্ট্য হোক, দুজোড়া বৈশিষ্ট্য হোক, 3 জোড়া হোক, 4 জোড়া হোক, যাই হোক না কেন, অর্থাৎ মোদ্দা কথা হলো যে একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে যদি আমি জনন সম্পন্ন করি, সেই জনন সম্পন্ন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হয় কি সংকরায়ন। ঠিক আছে? এই যে মিলনটা ঘটাচ্ছি, সেই মিলনটাকে বলা হয় কি সংকরায়ন। ঠিক আছে? এবার চলে আসি আমরা বিশুদ্ধ জীব এবং সংকর জীব। 8 নম্বরে বিশুদ্ধ জীব, পিওর জীব, একটা হচ্ছে সংকর জীব। সংকর জীব, বিশুদ্ধ জীব কাকে বলে এবং সংকর জীব কাকে বলে, এটাও খুব দরকার আমাদের। এবার এই বিশুদ্ধ জীব এবং সংকর জীব করার আগে, তার আগে আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিই। ঠিক আছে? আমাদেরকে, আমি এর আগের দিন অ্যালিল নিয়ে আলোচনা করেছিলাম। অ্যালিল নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম। এবার এই অ্যালিল একটা লেখার একটা নিয়ম আছে। ঠিক আছে? অ্যালিল লেখার একটা নিয়ম আছে। ঠিক আছে? সেটাকে একটু আমি বুঝিয়ে দিই, অ্যালিল কীভাবে লিখতে হয়। ঠিক আছে? ধরা যাক আমি একটা লম্বা মটর গাছ নিয়েছি। আমি একটা বৈশিষ্ট্য নিয়েছি, লম্বা মটর গাছ। ঠিক আছে? অর্থাৎ যে মটর গাছটা নিয়েছি, সেই মটর গাছটা হচ্ছে লম্বা। তাহলে লম্বা মটর গাছের অ্যালিল কি হবে? আমরা বলেছিলাম এর আগের দিন যে লম্বাকে আমরা কি দিয়ে লিখব? ক্যাপিটাল টি দিয়া, এই ক্যাপিটাল টি। তাহলে লম্বা মটর গাছের অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে? কিন্তু এখানে একটা ক্যাপিটাল টি লিখবো না, আমি লিখব দুটো ক্যাপিটাল টি। এটা হচ্ছে কি গ্যামেটের লেখার নিয়ম, আমরা যেটা এর আগেও করেছি। যেমন আমরা পুরুষের ক্রোমোজোমকে, অ্যালিল মানে জাস্ট ক্রোমোজোম, আমি ক্রোমোজোমটা কীভাবে চিহ্নিত করছি। আমরা যখন এর আগেও মিয়োসিস কোষ বিভাজন করেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে পুরুষের ক্রোমোজোমকে আমরা বলি XY, আর মহিলাদের ক্রোমোজোমকে আমরা বলি XX, অর্থাৎ দুটো লাগে। বা সেখান থেকে যখন মিয়োসিস কোষ বিভাজন হয়, ওখানে অর্ধেক হয়ে যায়। তাই তো? এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের আগের মুহূর্ত। অ্যালিল মানে কিচ্ছু না, অ্যালিল মানে হচ্ছে জাস্ট ক্রোমোজোম। তাহলে লম্বা মটর গাছের আমরা ক্রোমোজোম বা অ্যালিলটাকে লিখছি টিটি দিয়ে। ঠিক আছে? এবার আবার লম্বা মটর গাছের ক্রোমোজোমটাকে, এটাকে আবার, এবার আমি এটা লম্বা হলো তো, এবার একটা বেটে মটর গাছ নিলাম, বেটে মটর গাছ নিলাম। ঠিক আছে? বেটে মটর গাছের ক্রোমোজোমটাকে কি লিখবো তাহলে? স্মল টি
স্মল টি, এটা বলতে পারছে, ভেরি গুড। লম্বা মটর গাছের ক্রোমোজোম হচ্ছে ক্যাপিটাল টি, ডবল ক্যাপিটাল টি, এবং লম্বা মটর গাছের ক্রোমোজোম হচ্ছে, বা অ্যালিলকে বলছি আমরা স্মল টি, ডবল স্মল টি, হলো। এটা হচ্ছে অ্যালিল লেখার কিন্তু নিয়ম, বোঝা গেল। একই রকমভাবে যদি আমি গোলাকার বীজ হয় তাহলে বড় আর, যদি কুঞ্চিত ফল হয়, কুঞ্চিত বীজ হয়, তাহলে কী লিখবো? ছোট আর, এরকমভাবে। এটা হচ্ছে লেখার পদ্ধতি। যেমন আমাদের পুরুষের ক্রোমোজোমকে লিখে আমরা এক্স ওয়াই, মহিলাদের লিখি এক্স এক্স, জাস্ট এইভাবে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমরা সংকরায়ন করালাম, আমরা সংকরায়ন জিনিসটা বুঝালাম যে একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে যদি আমরা ক্রসিং করাই তাকে আমরা বলি সংকরায়ন। এখন আমি একটা লম্ব মটর গাছের সঙ্গে একটা বেটে মটর গাছের কি করাচ্ছি? সংকরায়ন করাচ্ছি। এই ক্রস চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে সংকরায়ন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখন সাংকেতিকভাবে কীভাবে লিখব? এটাকে আমরা সাংকেতিকভাবে, তাহলে আমি সংকরায়নটা কাদের মধ্যে ঘটাচ্ছি? সংকরায়ন মানে জাস্ট আমি এখানে কি ঘটাচ্ছি? জনন ঘটাচ্ছি, জনন প্রক্রিয়া সম্পন্ন করাচ্ছি। কাদের মধ্যে? একটা লম্ব মটর গাছের সঙ্গে একটা বেটে মটর গাছের, বোঝা গেল? তাহলে লম্বা মটর গাছের গ্যামেট কি, কি অ্যালিল কি? ক্যাপিটাল টি লিখলাম। আর বেটে মটর গাছের অ্যালিল কি? স্মল টি। সংকরায়ন ঘটাচ্ছি, এটার মধ্যে কি চিহ্ন দিব? এখন ক্রস চিহ্ন দিব। ক্লিয়ার? জনুক্রম যেভাবে করেছিলাম। এইবার মিওসিস, এখানে এবার মিওসিস কোষ বিভাজন ঘটবে, অর্থাৎ এটা হচ্ছে ডিপ্লয়েড। এখন ডিপ্লয়েডটা কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড। এখান থেকে তাহলে একটা টি আসবে, এখান থেকে একটা স্মল টি আসবে, তাহলে দুটো মিশে গিয়ে কি হয়ে গেল? একটা বড় টি, একটা ছোট টি। কি বোঝা গেল? একটা বড় টি, একটা ছোট টি। তাহলে এখানে আমি তিন রকমের জিনিস পাচ্ছি, একটা দুটোই বড় টি, দুটোই ছোট টি, একটা বড় টি, একটা ছোট টি। তার মানে এই একটা বড় টি একটা ছোট টি মানে কি হয়ে গেল? তাহলে মিশ্র, অর্থাৎ যে উদ্ভিদটা পাচ্ছি সেটা আমি একটা মিশ্র উদ্ভিদ পাচ্ছি। কেন মিশ্র উদ্ভিদ পাচ্ছি? কারণ এখানে বড়টি আছে, বড়টি মানে লম্বা মটর গাছের গুণ আছে, আর ছোটটি মানে বেটে মটর গাছের গুণ আছে। অর্থাৎ আমি যে উদ্ভিদটা পেলাম সেখানে লম্বা মটর গাছেরও যেমন বৈশিষ্ট্য আছে, তেমনি ছোট মটর গাছেরও, অর্থাৎ বেটে মটর গাছেরও কিন্তু বৈশিষ্ট্য আছে। সেই জন্য এটাকে আমি বলবো কি? মিশ্র উদ্ভিদ। অর্থাৎ ঠিক আছে, মানে যেমন আমরা জাস্ট যদি ভাবি যে আমার কাছে একটা সোনা আছে, ঠিক আছে, আমরা জানি যে সোনার মধ্যে কি হয়? খাদ মিশানো হয়। তাহলে আমার কাছে একটা সোনা আছে, এটা হচ্ছে পিওর সোনা একেবারে, এর মধ্যে কিছু না, শুধু গোল্ডই আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ। এটাকে বলবো বিশুদ্ধ সোনা। আর দেখা গেল এই বিশুদ্ধ সোনার সঙ্গে আমরা কিছুটা খাদ মিশিয়ে দিলাম, এখানে কিছুটা খাদ মিশিয়ে দিলাম, তাহলে এটা বিশুদ্ধ হলো কি? এটা বিশুদ্ধ থাকলো না, তখন এটাকে বলি আমরা কি? সংকর। আমরা সংকর কাকে বলি? যখন দুটোর সঙ্গে যখন আমরা মিশিয়ে দিই, দুটো ভিন্ন ধাতু বা ভিন্ন পদার্থ যখন মিশিয়ে একটা নতুন কিছু তৈরি করি, তখন সেটাকে আমরা বলি কি? সংকর। তো ঠিক একই রকমভাবে বিশুদ্ধ জীব এবং সংকর জীব ব্যাপারটা ঠিক একই রকম কনসেপ্টটা। তাহলে যখন লম্বা মটর গাছ ছিল তখন দুটো অ্যালিল বড়টি ছিল, এখানে কোনো কিছু মিক্সিং নেই, দুটোই বড়টি আছে, তাহলে এটা হয়ে গেল কি? বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধটা হয়ে গেল বড়টি, বোঝা গেল? ঠিক একই রকমভাবে যখন বেটে মটর গাছ ছিল, তাহলে বেটে মটর গাছের মধ্যে কি আছে? দুটোই ছোটটি, অর্থাৎ এখানে বেটের সঙ্গে আর লম্বার গুণ মিশে নেয়, বা লম্বার মধ্যে বেটের গুণ মিশে নেয়, তা এটা হয়ে গেল কি? আমাদের বিশুদ্ধ। বোঝা গেল? এই হয়ে যাচ্ছে বিশুদ্ধ। আর সংকর কোনটা? এই যে যেটা পেলাম সংকর, অর্থাৎ এখানে বড়টি আর ছোটটি মিশে আছে, মানে সংকর। তাহলে সংকর জীব হয়ে গেল বড়টি, ছোটটি। ঠিক আছে, বোঝা গেল তো? এই হচ্ছে বিশুদ্ধ জীব, এটা হচ্ছে সংকর জীব। এইবার আমরা এর সঙ্গে একটা জিনিস আমরা বুঝে নিই,
প্রকট গুণ ও প্রচ্ছন্ন গুণ কি? প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ কাকে বলে, এটা খুব ভালো করে বুঝতে হবে। প্রকট গুণ হচ্ছে যে প্রকট মানে যেটা প্রকাশ পায় সেই গুণটাকে আমরা বলি প্রকট গুণ। আর প্রচ্ছন্ন মানে যেটা লুকিয়ে থাকে, যে গুণটা প্রকাশ পায় না তাকে আমরা বলি কি প্রচ্ছন্ন গুণ। বুঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে যে যে আমি একটা লম্বা মোটর গাছের সঙ্গে আমি একটা বেটে মোটর গাছের কি করলাম, ক্রসিং করালাম, অর্থাৎ জনন সম্পন্ন করালাম, সংকরায়ন ঘটালাম। তাহলে মোটর গাছের আয়ু হবে বড়টি বড়টি আর বেটে মোটর গাছের হবে ছোটটি ছোটটি। তাহলে এখান থেকে একটা আসবে বড়টি, এখানে একটা আসবে ছোটটি, তাহলে দুটো মিলে হয়ে গেল বড়টি ছোটটি। বুঝা গেল? এখন অর্থাৎ এই গাছটা লম্বা ছিল, এই গাছটা বেটে ছিল, অর্থাৎ এটা যে বাবা মা, এদের যে সন্তানটা তৈরি হলো, যে নতুন উদ্ভিদটা তৈরি হলো, সেটা হচ্ছে বড়টি স্মলটি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই গাছটা কি হবে? এই যে আমি নতুন উদ্ভিদটা পেলাম, এটা একটা নতুন যে উদ্ভিদ পেলাম, এটা এই যে নতুন উদ্ভিদটা পেলাম, এই নতুন উদ্ভিদটা কি হবে? লম্বা হবে না বেটে হবে? এটা হচ্ছে প্রশ্ন। মনে রাখতে হবে যে যেহেতু এখানে বড়টিটা প্রথমে আছে, বড়টি মানে বড়টির অ্যালিল কি? বড়টি কার অ্যালিল? লম্বা। তাহলে এই উদ্ভিদটা কিন্তু হবে লম্বা হবে। বুঝা গেল তো? এই উদ্ভিদটা কি হবে? লম্বা উদ্ভিদ হবে, অর্থাৎ লম্বা মোটর গাছ পাবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জনন প্রক্রিয়ায় তাহলে কোন গুণটা প্রকাশ পেল? তাহলে প্রকাশ পেল হচ্ছে লম্বা, আর প্রকাশ পেল না কোনটা? কোনটা পায়নি? বেটের গুণটা প্রকাশ পায়নি, কারণ লম্বার গুণটা এখানে প্রকাশ পেয়েছে, বেটের গুণটা প্রকাশ পায়নি, তাহলে বেটে। বুঝা গেল? তাহলে এখানে বুঝে নিতে পারি তাহলে প্রকট গুণটা কোনটাকে বলবো। তাহলে লম্বাটা হচ্ছে আমাদের প্রকট গুণ আর বেটেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। ক্লিয়ার? বোঝা গেল তো? এই হচ্ছে প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ, অর্থাৎ যে গুণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট, আর যে গুণটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। আমাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমাদের মানুষের জীবনেও এরকম প্রকট গুণ প্রচ্ছন্ন গুণ দেখা যায়। কেমন দেখা যায়? যে কোনো বাবা মায়ের সন্তান, হয়তো বাবাও পরিষ্কার আছে, ফর্সা আছে, মাও ফর্সা আছে, এবার ওদের যে সন্তান হলো সে দেখা যাচ্ছে যে ফর্সাই হলো, ঠিকই আছে, বা বাবা ফর্সা, মা হচ্ছে কালো, এবার ওদের যে সন্তান হলো সে হচ্ছে ফর্সা হলো। তাহলে এখানে ফর্সা গুণটা হচ্ছে প্রকট, কালোটা হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন। ঠিক আছে? এবার হচ্ছে জনু। একটা এবার করে চলে আসি, শেষের দিকে আমরা চলে এসেছি প্রায়। জনু বা জনুক্রমটা কি? জনুগুলো এরকম ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে প্রথম যে জনুটাকে বলা হয় সেটা হচ্ছে জনিত্র জনু। প্রথম জনুটাকে বলা হয় জনিত্র জনু। এটাকে বলা হয় প্যান্ট অ্যান্ড পি দিয়ে লেখা হয়। এর পরের যেটা জনু সেটা হচ্ছে কি প্রথম অপত্য জনু। এটাকে বলা হয় F1। তারপরে এরকম চলে আসবে দ্বিতীয় আপত্য জনু, দ্বিতীয়
আপত্যজনু, এটাকে বলা হয় F2, এরকম। আমরা এবার একটু এগুলো জেনে নিই। জনিত্রজনু কাকে বলে, প্রথম আপত্যজনু কাকে বলে, দ্বিতীয় আপত্যজনু, এরপরে তৃতীয়, চতুর্থ, এবং চলতেই থাকবে, ঠিক আছে। প্রথমে যেটা জনিত্রজনু, অর্থাৎ জনিত্রজনু কোনটা, ধরা যাক আমি একটা লম্বা মোটর গাছ নিয়েছি, তার সঙ্গে একটা বেটে মোটর গাছের ক্রস করা আছে। হয়তো লম্বা হচ্ছে বড়টি, বেটে হচ্ছে ছোটটি, ঠিক আছে। বড়টি থেকে একটা বড়টি আসলো, এটার সঙ্গে একটা ছোটটি আসলো, দুটো মিলে হয়ে গেল কি বড়টি ছোটটি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম আপত্যজনু, এটা হচ্ছে পি, বোঝা গেল। এক কথা হচ্ছে মা বাবা, ঠিক আছে। এবার এরপরে যেটা পেলাম সেটা হচ্ছে কি দ্বিতীয় আপত্যজনু, এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কি তৃতীয় আপত্যজনু, এভাবে চলতে থাকবে। অর্থাৎ যদি আমাদের ক্ষেত্রে বিচার করি, আমাদের মা বাবা হচ্ছে আমাদের জনিত্রজনু, আমরা হচ্ছি প্রথম আপত্যজনু। আমাদের যে পরে ছেলে মেয়েরা আসবে সেটা হবে দ্বিতীয়, তার ছেলে মেয়েরা তৃতীয়, তার ছেলে মেয়েরা চতুর্থ, অর্থাৎ বংশ পরম্পরা যেভাবে চলতেই থাকে, আমরা যেটাকে বলি, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল। যদি আমরা আরও পিছনে চলে যাই, আমাদের যদি বাবা মায়ের যদি আরও বাবা মা চলে যায়, তারা হচ্ছে প্রথম আপত্যজনু। আমার বাবা মারা হচ্ছে বাবা মায়ের যদি আগে চলে যায়, অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদা, এরা হচ্ছে আমাদের জনিত্রজনু। বাবা মারা হচ্ছে প্রথম আপত্যজনু, আমরা হচ্ছে দ্বিতীয় আপত্যজনু, আমাদের পরে আসবে তৃতীয় আপত্যজনু। এইভাবে আমি যেখান থেকে শুরু করব, ঠিক আছে। এবার একটা লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, সেটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ কি। ফিনোটাইপ আর হচ্ছে একটা জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য বা গুণগুলোকে বলে আমরা ফিনোটাইপ। কোনো উদ্ভিদের, যে উদ্ভিদকে আমরা পেলাম বা যে উদ্ভিদকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, তাদের বাহ্যিক যে গুণটা সেটা হচ্ছে কি ফিনোটাইপ। আর কোনো উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। জিন থেকে এসে জিনোটাইপ, বোঝা গেল। বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ, আর জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। এখন তাহলে আমরা দেখে নিই যে বাহ্যিক বৈশিষ্ট্য কোনগুলোকে বলছি আর জিনগত বৈশিষ্ট্য কোনগুলোকে বলছি। আবার চলে আসি, ধরা যাক আমি একটা লম্বা মোটর গাছ নিয়েছি, তার সাথে একটা বেটে মোটর গাছ নিয়েছি, ঠিক আছে। লম্বা টি, বেটে স্মল টি, ঠিক আছে। তাহলে লম্বা আর বেটে এগুলো কিসে যাবে, লম্বা আর বেটেটা বাহ্যিক বৈশিষ্ট্যতে। কারণ একটা যখন উদ্ভিদকে আমরা দেখব, ঠিক আছে, একটা উদ্ভিদকে দেখে আমরা কি বলতে পারি, না গাছটা লম্বা আছে, একটা গাছ লম্বা আছে, একটা গাছ বেটে আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপের দিকে কি চলে গেল, লম্বা, বেটে, বা ফলটা গোল আছে না কুঞ্চিত আছে, এগুলো সব ফিনোটাইপের দিকে চলে গেল, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এবার জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য কোনটাকে বলবো। এখান থেকে তাহলে একটু লম্বাটি বড়টি আসবে, একটু ছোটটি আসবে, এখন দুটো মিলে হয়ে গেল বড়টি ছোটটি। এই উদ্ভিদটা আমি কি বলেছিলাম, এই উদ্ভিদটা কোন উদ্ভিদ হবে, লম্বা মোটর গাছ হবে, ঠিক আছে। এই গাছটা লম্বা মোটর গাছ হবে। তাহলে এইটাও হচ্ছে লম্বা মোটর গাছ আর এটাও হচ্ছে লম্বা মোটর গাছ, তো দুটোই লম্বা মোটর গাছ। তাহলে এই দুটো লম্বা, তাহলে এটা হচ্ছে ফিনোটাইপের দিকে চলে গেল। কিন্তু এখানে কিন্তু বড়টির সঙ্গে ছোটটি মিশে আছে। আমি এর আগের দিনে বলেছিলাম, একটু আগে বললাম যে বড়টি ছোটটি মিশে থাকলে এটা কি হয়ে যাবে, সংকর। তাহলে এইটা হয়ে গেল কি সংকর লম্বা, অর্থাৎ এটা কিন্তু মানে বিশুদ্ধ জীব না, এটা হচ্ছে সংকর জীব, এটা হচ্ছে সংকর, এটা সংকর উদ্ভিদ পেলাম, ক্লিয়ার। তাহলে জিনোটাইপটা হয়ে গেল কি সংকর, ক্লিয়ার, বোঝা গেল তো। তাহলে লম্বা, বেটে, গোল না কুঞ্চিত, ফুলটা
সবুজ ফুলটা সাদা আছে না হলুদ আছে, বা ফুলটা ওর কক্ষে আছে না শীর্ষে আছে, ঠিক আছে, বীজপত্রের রঙটা হলুদ আছে না সবুজ আছে। এই যে বাহ্যিক যেগুলো দেখে আমি বুঝতে পারবো, চোখে দেখে যেগুলো বুঝতে পারবো, সেগুলো হচ্ছে সব বাহ্যিক বৈশিষ্ট্য একটা উদ্ভিদের বা উদ্ভিদের ফলের। তাহলে সেগুলো টোটালটাই চলে যাবে কোন দিকে? ফিনোটাইপের ঘরে, বোঝা গেল। আর জিনোটাইপের দিকে কোনগুলো আসবে? জিনোটাইপ শুধুমাত্র কী হবে? এইটা হবে জিনোটাইপ, অর্থাৎ যে উদ্ভিদটা পেয়েছি সেটা সংকর উদ্ভিদ পেয়েছি না বিশুদ্ধ উদ্ভিদ পেয়েছি। যদি বিশুদ্ধ পেতাম, বিশুদ্ধ জীব পেতাম বা বিশুদ্ধ উদ্ভিদ পেতাম, তাহলে সেটা জিনোটাইপের দিকে যেত, আর না হলে সংকরের দিকে যেত। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়বো। আরও এখানে জিনোটাইপ অনুপাতটা আছে, এটা আমি একটু অন্য জিনিস পড়িয়ে বোঝাবো। তাহলে আমাদের যেটা কাজ থাকবে, আমরা এই সাতটার বইয়ের এই যে এতদূর পর্যন্ত কিন্তু রিডিং পড়ে আসবো, রিডিং পড়বো বাড়িতে। আমি যেটা ক্লাস করাচ্ছি সেটা তো পড়বোই, দেখবো ভালো করে স্টাডি করবো বারে বারে দেখে দেখে। আর এতদূর পর্যন্ত রিডিং পড়বো। আমি গতকাল কিছু প্রশ্নের সেট এ দিয়েছি, আজকে যতদূর পড়িয়েছি ততদূর পর্যন্ত আমি সেটটা গতকাল দিয়েছি। সেই কোশ্চেন আনসারগুলো আমরা খাতায় লিখে নেবো, অ্যাজ ওয়েল আজ যেভাবে আমরা আগে লিখি। আর এতদূর পর্যন্ত রিডিং পড়বো, ঠিক আছে? আর এরপরে যদি কোনো কিছু অসুবিধা হয় আমরা হোয়াটসঅ্যাপে আমরা নিজেদের মতামত আমরা জানাতে পারি, তাহলে আমি আবার পরবর্তীতে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।